আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। কি অবস্থা সবার? আহ কেমন আছো তোমরা? ঠিক আছে, ওকে। সো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ওকে, তো আমরা আজকে বাংলা সাহিত্যের ক্লাস করব ইনশাআল্লাহ। সবাই একটু জয়েন হয়ে যান, হোপফুলি সবকিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে, আহ আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সাউন্ড ক্লিয়ার এবং শোনা যাচ্ছে। ওকে, তো যদি মোটামুটি সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা আশা করি যে আমাদের আজকের ক্লাসের দিকে আস্তে আস্তে করে আমরা চলে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সাউন্ড ক্লিয়ার এবং শোনা যাচ্ছে সবকিছু আশা করি। তো আমাদের আজকের ক্লাসে আমরা দুইজন সাহিত্যিককে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। একজন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরেকজন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই দুজন সাহিত্যিককে নিয়ে আমরা আমাদের আজকের ক্লাস আলোচনা করব। ওকে, বুঝতে পারছি আপনাদেরকে? আচ্ছা, তো চলেন আমরা তাহলে আমাদের আজকের আলোচনাটা আস্তে 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 কি করি, আরম্ভ করি। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলেন। একটা জিনিস মনে রাখেন যে আপনারা যে আশা নিয়ে কোর্স কিনছেন, সেই আশা সেই প্রত্যাশা যাতে পরিপূর্ণভাবে যাতে কি হয়, ফুলফিল হয়, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ পড়াশোনা করেন। এই যে প্রথম দিকে আপনাদের অ্যাক্টিভিটি খুবই ভালো থাকবে, পরে আস্তে আস্তে অ্যাক্টিভিটি কমে যাবে। এটা সব অনলাইন কোর্সের ক্ষেত্রেই কিন্তু আপনাদের এই কাজটা হয়। ওকে, তো এটা একটু খেয়াল রাখেন আর কি। হ্যালো হ্যালো, ওকে। সাউন্ডটা কি এবার কি আগে থেকে কি ভালো, বেটার কিনা একটু জানান তো। সাউন্ড কি আগের থেকে বেটার কিনা একটু জানাবেন। যে জীবনানন্দ দাসও পড়ানো হবে। জীবনানন্দ দাস আমাদের নেক্সট আমরা যখন আমাদের অন্য কোন একটা ক্লাসে আমরা জীবনানন্দ দাসকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর আপনাদেরকে একটু বলে রাখি, আপনাদের অভিধান বর্ণানুক্রম, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এই দুইটা ক্লাসের উপর আপনাদের একটা এক্সাম হবে, বুঝছেন? দুইটা ক্লাসের উপর আপনাদের একটা এক্সাম হবে। আচ্ছা, সাউন্ড কি এখন আগের থেকে বেটার? ঠিক আছে, ওকে, সাউন্ড এখন ঠিক আছে, বেস্ট। ওকে, তো ভাইয়েরা একটু আম, গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাস গুরুত্ব দিয়েই করবেন, যেহেতু কোর্স কিনছেন চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। আর যদি না করেন তাহলে আসলে নিজেরাই আসলে বিপদে পড়বেন। আর সেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। একটা চাকরি যখন যথাসময় যখন হবে না, তখন আলটিমেট কারোই কিছু হবে না, আপনার সময় নষ্ট হবে, আপনি মানুষের কাছে ছোট হবেন, আপনাকেই মানুষ কথা শোনাবে, এছাড়া তার কিছু না, তাই না? আচ্ছা, তো ভাইয়া চলেন, সব টপিক পড়ানো হবে, সব টপিক পড়ানো হবে, এটা আর কমেন্ট করার দরকার নাই, সব টপিক পড়ানো হবে। ওকে, আসেন তাহলে আমরা শুরু করে দিই। তো প্রথমেই আসেন আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 15ই সেপ্টেম্বর 1876। তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে। তিনি জন্মগ্রহণ করেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। হুগলি জেলাটা বাংলা সাহিত্যে অনেক গুরুত্বপূর্ণ, তো মনে রাখবেন যে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলাতে জন্মগ্রহণ করেন। তো তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়। তো 1903 সালে ভাগ্যের সন্ধানে মায়ের মান যান এবং রেঙ্গুনের অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে কেরানি পদে তিনি চাকরি করেন। ওকে, এটা আমাদের মোটামুটি কথাবার্তা। ওকে, আচ্ছা, এরপর আসলে আমরা একটু দেখি যে অফিসে তিনি কেরানি পদে চাকরি করেন। এরপর এখানে থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোন সাহিত্যিক কেরানি পদে চাকরি করেছেন। উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর তিনি 1978 সালে 16ই জানুয়ারিতে মারা যান। এখানে দুইটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে একটু বলে দিতে চাই। এই দুটো গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং এটা অবশ্যই 3 স্টার দিয়ে আপনারা পড়বেন।
তার মধ্যে প্রথমত হচ্ছে তার ছদ্মনাম কি, ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। ছদ্মনাম কি? ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। আচ্ছা, তো অনিলা দেবী তার ছদ্মনাম কেন? অনিলা দেবী সাহিত্যিকরা ছদ্মনাম যারা যে সকল সাহিত্যিক ছদ্মনামে কবিতা লিখেছেন, অনেকেই লিখেছেন, পলিটিক্যাল কারণে লিখেছেন, নিজের নাম হাইড রেখে লিখেছেন, লিখতে চেয়েছেন এই জন্য, আবার অনেকে এমনিতেই লিখতে চেয়েছে। তো এই জন্য আসলে অনেকে ছদ্মনাম দিয়ে লিখে। ওকে, আপনি যদি মোবাইল যাদের ইয়ারফোনে বলতেছেন যে এক কানে আসে এক কানে আসে না, আপনারা হচ্ছে তাহলে ওই ইয়ারফোন ছাড়াই ক্লাসটা করেন, তাহলে বেটার সাউন্ড কোয়ালিটি আরো বেটার পাবেন। তো আসেন মোটামুটি আমাদের একটুক পর্যন্ত আশা করি আমাদের মোটামুটি ক্লিয়ার। আসেন আমরা এখানে যে দুইটা ইনফরমেশন কথা বলছি, তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। অনিলা দেবী, আর তার উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। এখানে দেখেন এই যে তার ছদ্মনামেও সরেয় আছে আর তার উপাধিতেও সরেয় আছে। তাহলে ছদ্মনাম কি? অনিলা দেবী। অনিলা দেবী এটা কিন্তু মহিলার নাম। তো তখন তিনি নারীদেরকে নিয়ে একটা লেখা লিখতে চেয়েছেন, নারীরা তখন অবমূল্যায়িত, নারীদেরকে তখন মূল্যায়ন করা হচ্ছে না, তখন সেই সময় নারীর ছদ্মনামে তিনি সাহিত্য লিখেছেন। কারণ একজন পুরুষ যদি নারীকে নিয়ে লিখে বা নারীর গুণ কীর্তন করে, নারী পিছিয়ে আছে এইসব লিখলে তো তাকে হচ্ছে সমাজচ্যুত করবে, সেই ভয়ে তিনি হচ্ছেন বা সেই কারণে নিজের নাম হাইড রেখে তিনি হচ্ছে অনিলা দেবী নামে সাহিত্য লিখেছেন। আর অপরাজেয় কথাশিল্পী হচ্ছে তার উপাধি। ছদ্মনাম নিজেরটা নিজে দেয়, আমি আমার যে কোনো একটা ছদ্মনাম দিতে পারি, XYZ যে কোনো ছদ্মনাম দিতে পারি, কিন্তু উপাধি কিন্তু মানুষকে দেয় না, বুঝছেন? উপাধি মানে উপাধি নিজেরটা নিজে কখনো উপাধি নেয় না, উপাধি অন্য কেউ একজন দেয়। তাহলে বুঝতে পারেন, যেমন রবীন্দ্রনাথ তার ভানুসিংহ ঠাকুর, এটা তার ছদ্মনাম, এটা তার নিজেকে নিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তার যে উপাধি বিশ্বকবি, বিশ্বকবি তো রবীন্দ্রনাথ নিজেকে নিজে উপাধি দিতে পারেন না। তো তার মানে ছদ্মনাম আর উপাধির ভিতর হোপফুলি পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তো মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা ক্লিয়ার। এবার আসেন আমরা তার উপন্যাস মনে রাখার কৌশল। এখানে একটা শর্টকাট গল্প আকার দেওয়া আছে, আপনারা চাইলে এটা মনে রাখতে পারেন অথবা আপনি যে কোনো ফরম্যাটে মনে রাখতে পারেন। আমি এটা পড়বো না, আমি আমার ক্লাসে ওরকম মানে শর্টকাট বা মনে রাখার কৌশল, ছন্দ, গল্প এগুলো আমি পড়াই না, আমি বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করি। ওকে, আচ্ছা, তো খেয়াল করে দেখেন যে সুবোধা ও শ্রীকান্ত ছিলেন পল্লী সমাজের পণ্ডিত মশাই। এখানে যে সুবোধা, শ্রীকান্ত, পল্লী সমাজ, পণ্ডিত মশাই এগুলো কিন্তু তার উপন্যাস। এরপর হচ্ছে চন্দ্রনাথ, বিপ্রদাস, দেবদাস ছিলেন তাদের ছাত্র। বিপ্রদাস চন্দ্রনাথের বড়দিকে বিয়ে করে আর ভামুনের মেয়ে দত্তা পরিণতা হয় দেবদাসের। দেবদাস চরিত্রহীন বলে দাম্পত্য জীবনে শুরু হয় গৃহদাহ। গৃহদাহ তার একটা বিখ্যাত উপন্যাস। অবশেষে দেবদাস দত্তার দেনা পাওনা মিটিয়ে, এই যে দেনা পাওনা তার একটা বিখ্যাত উপন্যাস, মিটিয়ে তাকে নিষ্কৃতি তার একটা উপন্যাস, নিষ্কৃতি দিয়ে বিরাজ বউয়ের বাড়ির পথ ধরে চলে যাওয়ায় পথের দাবি পরিশেষে দত্তা অসহায় হয়ে সমাজের কাছে শেষ প্রশ্ন রেখে যায়, দাম্পত্য জীবনে এটাই কি পুরুষের শেষ পরিচয়? তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি তার লেখকের সবগুলো উপন্যাসই এখানে আছে। আমি এই আলোচনায় যাচ্ছি না, এটা জাস্ট আপনাদেরকে PDF দিয়ে দিব, যাদের দরকার তারা পড়ে নেবেন, সমস্যা নাই। এবার এখন আমরা বেসিক আলোচনায় যাই। বেসিক আলোচনাটা হচ্ছে তার যে বড়দিদি উপন্যাস, এই যে বড়দিদি উপন্যাস এটা হচ্ছে লেখকের প্রথম উপন্যাস, এবং বড়দিদি উপন্যাসে লেখকের প্রথম যে নামটা ছিল, এই শিশু উপন্যাসে প্রথম এই উপন্যাসটা প্রকাশিত হয়। পরবর্তীতে এই উপন্যাসটার নাম যেটা হয় সেটা হচ্ছে বড়দিদি। ওকে, তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস এইটা। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য এখানে যে চরিত্রগুলো ছিল, মাধবদী, প্রমীলা, সুধেন্দ্রনাথ ইত্যাদি। আর তার যে পল্লী সমাজ উপাধি আছে, পল্লী সমাজ যে উপন্যাস আছে, সেই উপন্যাস হচ্ছে একটা যুবক যুবতীর প্রেম, রাজনৈতিক কোলাহল, সমাজে কোলাহল ইত্যাদি বিষয়াদি নিয়ে মূলত এই পল্লী সমাজ এই উপন্যাসটা আসলে লেখা হয়েছে। তো এখানে যে চরিত্র সেটা হচ্ছে রমেশ চরিত্র আছে, এরপর হচ্ছে রমা, বেনি, তারপর হচ্ছে বলরাম চরিত্র আছে, এরপর হচ্ছে দেবদাস। দেবদাস তো আমরা সবাই মোটামুটি এটার কনসেপ্ট সম্পর্কে আইডিয়া রাখি। দেবদাস হচ্ছে কে? যারা প্রেমের ছ্যাঁকা খায়, কেউ যখন প্রেমের ছ্যাঁকা খায় তখন বলে যে দেবদাস। তো বাস্তবিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই দেবদাস উপন্যাসে দেবদাস আসলে একটা চরিত্র, একটা পুরুষের নাম, একটা ছেলের নাম। সে আসলে প্রেমের ছ্যাঁকা খাইছে। ছ্যাঁকা খাইছে বলতে সে তার প্রিয়তমাকে পায় নাই, এখান থেকে আসলে দেবদাস উপন্যাসটা আসছে। তো এটার উপজীব্য বিষয় কি? ব্যর্থ প্রেম। উপজীব্য বিষয় কি? ব্যর্থ প্রেম। তো দেবদাস উপন্যাসের নায়ক কে ছিল? দেবদাস। এবং নায়িকা কে ছিল? পার্বতী। এই পার্বতীকে দেবদাস পারু বলে ডাকতো। কি বলে ডাকতো? পারু। এবং একটা সাইড ক্যারেক্টার ছিল, সেটার নাম ছিল চন্দ্রমুখী। সেটার নাম কি ছিল? চন্দ্রমুখী। এরপর হচ্ছে চুনিলাল, ধর্মদাস, এগুলো। তো আপনাদেরকে কি একটু সংক্ষেপে এটার কাহিনীটা বলবো? দেবদাস উপন্যাসের কাহিনী আপনারা কি শুনতে চান? দেবদাস উপন্যাসের কাহিনী শুনতে চান? তাহলে বলবো, যদি শুনতে চান তাহলে বলবো, নাইলে বলবো না।
তো দেবদাস উপন্যাস আপনারা সবাই শুনতে চাইবেন, কারণ দেবদাস এই শব্দটার সাথে আপনারা সবাই পরিচিত। প্রেম করে ছ্যাঁকা খাইলে বলে দেবদাস, তাই না? তো এখানে দেখতে পাই যে দেবদাসের সাথে পার্বতীর মূলত একটা প্রেমের সম্পর্ক হয়। তো ঘটনাক্রমে আপনি যদি কাউকে যদি পছন্দ করেন তাহলে কি করবেন? কাউকে ভালোবাসলে তার বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠাবেন। বিয়ের প্রপোজাল পাঠালে তারা রাজি হবে, তারা সেটা অ্যাকসেপ্ট করবে কিংবা ডিনাই করবে, এটাই তো স্বাভাবিকভাবে হয়। তো যথারীতি দেবদাস যখন পার্বতীকে পছন্দ করে, তো দেবদাস তার পরিবারকে জানায়, দেবদাসের পরিবার পার্বতীর পরিবারের কাছে গিয়ে জানায় যে হ্যাঁ বিয়ের জন্য সম্বন্ধ আসছে। কিন্তু পার্বতীকে দেবদাসের পরিবার একটু উচ্চশালী, তারা এই পার্বতীদের পরিবারের কাছে তারা বিয়ে দিবে না মেয়ে। তারা মনে করে পার্বতী, সাধারণত আমাদের সমাজে কি হয় যে বিয়ে করতে গেলে একটু জাতে না মিললে বিয়ে দেয় না, তো জাতে মিলার একটা ব্যাপার আছে না। তো তারা চিন্তা করলো না, আমরা আমাদের ছেলেরা আরো উঁচু জায়গায় বিয়ে করাবো, নিচু জায়গায় বিয়ে করাবো না। তারা পর্বতীদেরকে বা পারুদেরকে রিজেক্ট করে দেয়। পারুর মা চিন্তা করলো যে আমাদেরকে রিজেক্ট করে দিছে, আমি আরো ভালো জায়গায় বিয়ে দিব মেয়েকে। তখন মেয়ের জন্য বিয়ে ঠিক করে ফেলে। পার্বতী তখন দেবদাসের কাছে ছুটে চলে আসে বিয়ে ঠিক করার পরে, কিন্তু দেবদাস তখন সামাজিক সবকিছু চিন্তা ভাবনা করে তাকে ফিরিয়ে দেয়। না, এভাবে পালিয়ে আসলে এটা তো সমাধান না, বিয়ে তো এভাবে করা যাবে না। তারপর যখন পার্বতী ফিরে চলে যায়, দেবদাস তাকে ফিরিয়ে দিল, এবং পার্বতী এরপর রাগে ক্ষোভে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। যার সাথে বিবাহ বসলো তার বউ মারা গেছে। পার্বতীকে সে বিয়ে করছে এবং সে অনেক ধনাঢ্য মানুষ ছিল। তো এভাবে আসলে দেবদাস যখন তাকে না পায়, তখন দেবদাস কলকাতায় চলে যায়। কলকাতায় গিয়ে সে সেখানে মদ্যপানে আসক্ত হয়ে যায়। দিন রাত সে মদ খায়। মদের মধ্য দিয়ে আসলে মূলত তার জীবনটা যায়। তখন চন্দ্রমুখী নামে সেখানে এক নারীর সাথে তার পরিচয় হয়। চন্দ্রমুখী মনে মনে দেবদাসকে পছন্দ করে ফেলে, কিন্তু দেবদাস কোনোভাবেই চন্দ্রমুখীর মধ্যে সে সুখ খুঁজে পায় না, কারণ তার সুখ তো সেই পারুর কাছে, সেই পার্বতীর কাছে তার সুখ। ফলশ্রুতিতে দেখা যায় একটা সময় গিয়ে সে যখন একেবারেই মৃত্যুসজ্জা অবস্থায় যখন চলে যায়, মদ খেতে খেতে মদ্যপানে আসক্ত হয়ে যখন একেবারে মৃত্যু অবস্থায় যখন চলে যায়, তখন একটা সময় তার মনে পড়ে যে বিয়ের পরে যখন দেবদাসের সাথে একবার যখন দেখা হয়েছে, তার দেবদাস একবার ছুটে গিয়েছে পার্বতীর বাড়িতে, স্বামীর বাড়িতে, তখন পার্বতী তাকে ফিরিয়ে দিয়েছে, বলছে আমার মৃত্যুর একদিন আগে হলো আমি যাতে তোমাকে একবার যাতে দেখি। তখন সে অসুস্থ অবস্থায় হাঁটতে 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 পার্বতীর বাড়ির সামনে পর্যন্ত আসে, তখন সে সেখানে মারা যায়। এইটা হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সেই দেবদাস উপন্যাস। এরপর আমরা দেখি যে চরিত্রহীন উপন্যাস হচ্ছে আমাদের সমাজে কি হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে যৌনতার কারণে অবাধ যেই যৌনতা, সেই বিষয় নিয়ে আসলে এখানে লেখা হয়েছে। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কি কিরণময়ী, দেবাকর, সাবিত্রী, সতীশ। তো এইখানে আসলে এইসব বিষয় নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার চরিত্রহীন উপন্যাসটা লিখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন, আমরা এখানে কাহিনীটা দেওয়া আছে, আপনারা দেবদাস উপন্যাসের কাহিনী, কারণ দেবদাস উপন্যাস থেকে চরিত্রগুলো থেকে প্রশ্ন আসে। কাহিনী আমি সংক্ষেপে বলে দিলাম, তারপর এখানে লেখা আছে, আপনারা পড়ে নিয়ে পিডিএফ পেয়ে যাবেন। এরপর আসে শ্রীকান্ত। শ্রীকান্ত হচ্ছে তার সর্ববৃহৎ উপন্যাস। তার বৃহৎ উপন্যাস হচ্ছে এই শ্রীকান্ত, মানে এটা অনেক বড় ছিল ওই উপন্যাসটা, এবং এই উপন্যাসটা বড় হওয়ার কারণ হচ্ছে উপন্যাসটা 4টা খণ্ডে ছিল, মানে 1টা 2টা খণ্ড না, 4টা খণ্ডে ছিল। এবং একই সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস হিসাবে ধরা হয় এই শ্রীকান্ত উপন্যাসকে। শ্রীকান্ত উপন্যাসের ক্যারেক্টার গুলো মনে রাখবেন, অবয়া, রাজলক্ষ্মী, শ্রীকান্ত। শ্রীকান্ত কিন্তু চরিত্র, এই চরিত্রের নামে কিন্তু, যেমন দেবদাস চরিত্র, এই চরিত্রের নামে কিন্তু উপন্যাস হয়েছে, বুঝছেন? আবার শ্রীকান্ত এটাও কিন্তু চরিত্র, এই চরিত্রের নামে উপন্যাস হয়েছে। এরপর রয়েছে নিষ্কৃতি উপন্যাস। এরপর রয়েছে গৃহদাহ উপন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে একটা উপন্যাস। এটার কাহিনী কি আপনাদেরকে একটু শোনাবো? এটার কাহিনী যদি বলেন তাহলে শোনাবো। ভাই বাকিগুলোর মূল ঘটনা যদি একটু বলতেন, শুনতে ভালো লাগে। শুনতে তো ভালো লাগে, চাইলে আমি সবগুলোর ঘটনায় আপনাকে বলতে পারি, কিন্তু সবগুলো তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। একটা উপন্যাসের কাহিনী বলতে গেলে মিনিমাম 6-7 মিনিট লাগে। তো একটা উপন্যাসের কাহিনী বলতে গেলে যদি 6-7 মিনিট লাগে, তাহলে সবগুলো উপন্যাসের কাহিনী কিভাবে বলবো? এটা তো পসিবল না, তাই না? আচ্ছা, জাস্ট গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষাতে কিন্তু কাহিনী আসবে না। আপনার হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু কাহিনী আসবে না। আপনার পরীক্ষাতে চরিত্র আসবে। ওকে, যে শ্রীকান্ত উপন্যাসের চরিত্র কোনটা, কোন উপন্যাসের চরিত্র কোনটা, আপনার পরীক্ষাতে আসবে ওইটা। তো তারপরও কিছু ঘটনা মনে রাখলে চরিত্রগুলো মনে রাখতে অনেক সহজ হয়, দ্যাটস ইট, আর কিছু না।
তো গৃহদাহ উপন্যাসের শাব্দিক অর্থ আমরা যদি বলি, গৃহদাহ মানে হচ্ছে ঘর পোড়া, ঘর পোড়া, তাই না? গৃহদাহ উপন্যাসের শাব্দিক অর্থ আমরা যদি বলি মানে ঘর পুড়ে যাওয়া। তো এই উপন্যাসে আসলে মূল চরিত্র হচ্ছে সুরেশ, এরপর হচ্ছে অচলা হচ্ছে নায়িকা, আর মহিম হচ্ছে মানে মহিমটা আসলে নায়ক চরিত্র। এখানে দুইজনই ধরা যায়, সুরেশ মহিম দুজনই। মহিম অ্যাকচুয়ালি নায়িকা আর নায়ক। তো আমরা একটু দেখি প্রথমেই জাত প্রথার একটা বিভেদ আমরা দেখতে পাই, যে মহিম অচলাকে পছন্দ করে এবং অচলাও মহিমকে পছন্দ করে, কিন্তু সমস্যা হচ্ছে যে নিচু জাতের মেয়ের সাথে, অর্থাৎ ব্রাহ্ম মেয়ে অচলার সাথে প্রেম করার কারণে মহিম যখন এই মেয়ে অচলার সাথে যখন প্রেম করছে, তখন তার একান্ত তার সবচেয়ে কাছের বন্ধু সুরেশ, যে কলকাতায় মেডিকেলের লেখাপড়া ডাক্তারি পড়াশোনা শেষ করছে, ডাক্তারি পড়াশোনা শেষ করার পরে তখন সুরেশ যখন জানতে পারে তার সবচেয়ে কাছের বন্ধু মহিম কি করছে, একটা নিচু জাতের একটা মেয়ের সাথে প্রেম করে এবং তাকে বিয়ে করবে, তখন সুরেশ বলছে না, এই বিয়ে কখনোই হবে না। মহিমকে সে বোঝানোর জন্য চেষ্টা করে যে নিচু জাতের মেয়ের সাথে কোনোভাবে তোমার বিয়ে করা যাবে না। এজন্য সে রাগে ক্ষোভে এই বন্ধুকে এই নিচু জাতের মেয়ের কাছ থেকে সরিয়ে আনার জন্য, অচলার কাছ থেকে সরিয়ে আনার জন্য সুরেশ অচলাদের বাড়িতে যায়। অচলাদের বাড়িতে যায় কেন? যে বিয়ে বন্ধ করার জন্য, তার বন্ধু মহিমের সাথে বিয়ে হবে না এটার জন্য। কিন্তু গিয়ে সে যখন অচলাকে দেখে তখন সে নিজেও অচলার প্রেমে পড়ে যায়। অচলার বাপের নাম হচ্ছে কেদার বাবু। এই কেদার বাবু তখন ঋণে জর্জরিত ছিল। মহিম একটু দরিদ্র ছিল, একটু টাকা পয়সা কম ছিল, কিন্তু সুরেশ বাপের অগাধ টাকা পয়সা, অঢেল টাকা পয়সা। তখন কেদার বাবুকে সে কি করে, টাকা দেয়। কেদার বাবু দোকানের দ্বার পাওনা সেগুলো পরিশোধ করে। আস্তে 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 সে কেদার বাবুদের ঘরে আসা যাওয়া করে এবং অচলাকে সে পছন্দ করে, এটা অচলাকে বোঝানোর জন্য চেষ্টা করে। কিন্তু অচলা মহিমকে ভালোবাসে এবং কেদার বাবু একটা সময় গিয়ে তার মেয়েকে অর্থাৎ অচলাকে এই সুরেশের কাছে বিয়ে দিতে চায়। সুরেশের কাছে বিয়ে দিলে আমার মেয়ে সুখী থাকবে, কারণ সুরেশ দেখতে সুন্দর, সুরেশের টাকা আসে, পয়সা আছে, সুরেশ মেডিকেলে ডাক্তারি পড়াশোনা করছে। তো স্বাভাবিকভাবে বাপেরা যেটা চাইবে যে মেয়েকে ভালো ছেলে, সবচেয়ে ভালো ছেলে যেটা তার কাছে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু অচলা কোনোভাবে বিয়ে করবে না সুরেশকে এবং বাধ্য হয়ে কেদার বাবু একটা সময় অচলাকে বিয়ে দেয় মহিমের কাছে। তো যথারীতি মহিমের কাছে বিয়ে দিল, অচলা গেল মহিমের বাড়িতে। মহিমের বাড়িতে গিয়ে দেখায় যে মহিমের ঘর একেবারে মানে ধসে পড়তেছে, এমন ঘর, বৃষ্টি হলে মহিমের ঘরে পানি পড়ে, এইরকম একেবারে প্রত্যন্ত গ্রামের ভিতরে একটা ঘর, যেখানে অচলা নিজের কষ্ট এখন নিজেই বুঝতেছে যে বিয়ে তো করছে আবেগে, কিন্তু এখন যেটা সেটা হচ্ছে বাস্তবতা। বিয়ে করবে না আবেগে, বিয়ের পর যেটা হবে সেটা হচ্ছে বাস্তবতা। বিয়ের আগে আপনাকে বলবে যে, বিয়ের আগে আপনাকে মানে দুনিয়ার সব কিছু বলবে, বিয়ের আগে বলবে যে তুমি ছাড়া আমার কিছুই নাই। বিয়ের পর বাড়িতে গিয়ে যখন দেখবেন যে তোমার তো ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ি নাই, ফ্ল্যাট নাই, প্লট নাই, কিছুই নাই, বলবে আমি তো আগেই বলছি তুমি ছাড়া আমার আর কিছু নাই। কথা বুঝতে পারছেন? তো ঘটনা যখন এভাবেই যখন কষ্ট দুঃখ যখন চলতেছে, এদিকে সুরেশ তো অচলাকে না পাওয়ার জন্য সে উন্মাদ হয়ে যায় এবং সে তখন মহিম এবং অচলার ঘরে যায়। অচলা এবং মহিমের ঘরে গিয়ে সে সেখানে তাদের সুখ দুঃখ সেগুলো দেখতে আসে। একটা সময় মহিম অসুস্থ হয়ে যায় এবং সুস্থ হওয়ার পর ডাক্তার তাকে বলে যে পশ্চিমে গিয়ে হাওয়া বদল করার জন্য। পশ্চিমে গিয়ে হাওয়া বদল করার জন্য কেন বলে? পশ্চিমে গিয়ে, কারণ আমরা দেখবেন অসুস্থ থাকলে এক জায়গা থেকে বলে যে একটু ঘুরে আসার জন্য, তাকে বলছে পশ্চিমে গিয়ে হাওয়া বদল করার জন্য। সুরেশ তখন অচলা আর মহিমের ঘরে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, বিয়ে করার পরপরই মহিমের যে ঘর, সেই ঘর কিন্তু পুড়ে গেছে। সেই ঘর পুড়ে গেছে। আক্ষরিক অর্থে উপন্যাসে ঘর পোড়ার ঘটনাও আছে। আবার শাব্দিক অর্থে আপনি যদি বলেন যে এই ভাবার্থ যদি বলেন, গৃহদাহ মানে হচ্ছে ঘরে অশান্তি, ঘরের মধ্যে অশান্তি, সেই অশান্তিও কিন্তু এখানে ফুটে উঠে। সেই অশান্তির চিত্রটা ফুটে উঠে এই মিনালের মধ্য দিয়ে। মিনাল হচ্ছে মূলত মহিমের দুঃসম্পর্কের বোন, মহিমের বোন হয়। তো এই মহিমের সাথে মিনাল যে ছিল, সে ছিল সবচেয়ে সুন্দর, মানে সে ছিল গুণে গুণান্বিত, মানে অসংখ্য গুণ তার মধ্যে রয়েছে। কিন্তু অচলা মিনালকে সবসময় সন্দেহ করতো, তার স্বামীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এজন্য সে সবসময় মিনালের সাথে সবসময় তার একটা দ্বন্দ্ব লেগে থাকতো। ওকে, তো এইটা সেই অশান্তিটাও আমরা দেখি যে বাস্তবিক উপন্যাসে যে সম্পর্কের যে টানাপোড়েন সেটাও কি হয়, ফুটে ওঠে। এরপর আমরা দেখি যখন তাকে যখন হাওয়া বদল করতে যখন বলছে ডাক্তার, হাওয়া বদল পশ্চিমে গিয়ে হাওয়া বদল করে আসার জন্য যখন বলছে, তখন অচলা তাদের মহিমকে এই যে সুরেশকে বলে যে তুমি যাবা নাকি। তো সুরেশ ভাবছে যে তারা যেহেতু যাচ্ছে পশ্চিমে হাওয়া বদল করার জন্য, আমাকে যেহেতু অচলা যাইতে বলছে, তার মানে মনে হয় অচলা আমাকে পছন্দ করে। সুরেশ ধরে নিছে। এখন মনে করেন কেউ কারো জামাই নিয়ে ঘুরতে যাবে, এখন যদি আপনারা যদি পছন্দ করে, আপনি বলুন এই রে জামাই পারে না,
মানে পারে না বলতে ভালোবাসা দিতে পারে না আর কি, তো ভালোবাসতে পারে না। তো এই জন্য মনে হয় আমরা যাইতে বলছি, নাহলে তো আমরা যাইতে বলার তো কোনো কারণ নাই, তাই না? ঘটনা তো এটাই। সুরেশ মনে মনে ধরে নিল যে অচলা মনে হয় এই যে অভাবের সংসার মহিমকে তো আর পছন্দ করে না, এবার বেড়ায় পছন্দ আমারে করে, হ্যাঁ এই বেটি পছন্দ এবার আমারে করে, সুতরাং এটি একটা সুযোগ। এবার মহিম তো মোটামুটি মাত্র আস্তে আস্তে সুস্থ হচ্ছে। তো তখন পশ্চিমে হাওয়া বদল করার জন্য এক ট্রেন থেকে আরেক ট্রেন চেঞ্জ করতে হয়। তো সুরেশ বেটা কি করলো, যে এক ট্রেন থেকে যখন আরেক ট্রেনে যখন উঠবে, তখন সে অচলাকে গিয়ে প্রথমে গিয়ে রেখে আসে, যে ঠিক আছে যে আমি অচলাকে আগে রেখে আসি, তারপর আমি মহিমকে আসতেছি, এই কথা বলে ইচ্ছাকৃত ভাবে সে মহিমকে আর ওই ট্রেনে নেয় না। এই ট্রেনে সে মহিমকে নেয় না, তখন অচলাকে সে বললো, সে তারপর বললো যে ঘটনা এটা, আমি তো মহিমকে নেই নাই, আমি তোমাকে ভালোবাসি এই সে। তো ঘটনা এইভাবে তারা পরবর্তীতে সেখান থেকে মহিম কই চলে যায় উপন্যাসে আর মহিমের কোনো হদিস নাই, এখন পর্যন্ত কোনো হদিস নাই। এরপর তারা গিয়ে একজন এক খুবই সাধু বা ব্রাহ্মণ তার ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। তো সে অচলাকে নিজের মেয়ের মতো করে দেখেছে, এবং অচলাকে তারা তো ওই লোকের কাছে তার মানে সুরেশকে এটার পরিচয় তো দিতে পারবে না। সুরেশ এবং অচলা তারা বলছে যে তারা স্বামী স্ত্রী, তখন তাদেরকে এক রুম দিয়েছে। তো সুরেশ চরিত্রটার ভিতর আমরা উপন্যাসে প্রথম থেকে দেখি সে অনেকটা উন্মাদ ছিল, সে যেটা চাইবে সে সেটা করবেই। তো সে তো অচলাকে চায়, এবং অচলাকে চায়, স্বামীকে আগেই সাইড করে দিছে, এখন অচলা, সে তো স্বামী আর স্ত্রী, বাহিরের লোকজন কিন্তু তাই জানে। তখন তারা সেই ঘরে, যে ঘরে আশ্রয় নিয়েছে সেই ঘরে তাদেরকে রুম দেওয়া হয়েছে, এবং সেই রুমে তারপর যা হওয়ার সেটাই হয়েছে, বুঝছেন? এবং একটা সময় গিয়ে অচলা সেটা অনুভব করে যে তার এই পাপে জড়ানো, সুরেশের সাথে এই পাপে জড়ানো তার উচিত হয়নি। এবং ঘটনাক্রমে আমরা দেখি যে একটা সময় গিয়ে সেই ঘরে টিউশন মাস্টার রূপে মহিমের আবির্ভাব ঘটে। তখন ওই যেই লোকটা ছিল সে আসলে জানতে পারে যে এই যে এরা আসলে প্রকৃত স্বামী স্ত্রী না, তার প্রকৃত স্বামী হচ্ছে মহিম। তখন সে প্রায়শ্চিত্ত করার জন্য সে কাশির দিকে ছুটতে ছুটতে চলে যায়, যে আমি এতদিন কোন মেয়ের হাতে খাবার খাইছি, তারা স্বামী স্ত্রী না, অপবিত্র সম্পর্ক, অপয়া, তাদের হাতে আমি খাবার খাইছি। সে এটা প্রায়শ্চিত্ত করার জন্য কাশিতে চলে যায়। একটা সময় প্লেগ রোগ তখন ছিল, প্লেগ রোগের চিকিৎসা করার জন্য গ্রামবাসীদের চিকিৎসা করতে গিয়ে প্লেগ রোগে আক্রান্ত হয়ে সুরেশ মারা যায়। তো এই জন্য এই উপন্যাসে ত্রিভুজ প্রেমের কাহিনী, ত্রিভুজ প্রেমটা আপনাদেরকে একটু বুঝাই। এখানে সাহিত্যে ত্রিভুজ প্রেম মানে কি? ত্রিভুজ প্রেমের কাহিনী বলতে রেকর্ডেড ক্লাস গুলো সব দেখা যাবে, জি মিনাল নারী চরিত্র সব দেখা যাবে। যদি কোনো প্রবলেম হয় আমাদের ক্লাস করতে বা ওয়েবসাইট রিলেটেড কোনো প্রবলেম হলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে সলভ করে নিয়ে, বুঝলেন? আচ্ছা, তো যেখানে ছিলাম, ত্রিভুজ প্রেমের কাহিনী হচ্ছে এই যে দেখেন তিনটা চরিত্রের প্রেমের দ্বন্দ্ব। একদিকে আমরা দেখি যে সুরেশ, হ্যাঁ, বা এখানে আমি সুরেশ না লিখে এখানে আমি অচলাকে যদি লিখি তাহলে আরো বেটার বুঝবেন। এইদিকে আমরা দেখলাম যে অচলা, আর এইদিকে হচ্ছে কে? সুরেশ, আবার এইদিকে হচ্ছে মহিম। এই যে দেখেন তিনজনের চরিত্রের যে সংকট, প্রেমের যে সংকট, এটাকে বলে, এটা হচ্ছে ত্রিভুজ প্রেম। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। এখানে ঘটনাও বলা আছে। এরপর আসেন আমরা একটুখানি যাই দেনা পাওনা উপন্যাস। এরপর হচ্ছে পথের দাবি হচ্ছে রাজনৈতিক উপন্যাস, এবং এটা কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু নিষিদ্ধ হয়ে যায়, এটা মনে রাখবেন। শরৎচন্দ্রের অধিকাংশ উপন্যাসগুলো হচ্ছে প্রেম, পরকীয়া এইসব নিয়ে আর কি। এরপর হচ্ছে শেষ প্রশ্ন, আর একটা হচ্ছে শেষের পরিচয়। দুইটা জিনিস, একটা হচ্ছে শেষ প্রশ্ন, আর একটা হচ্ছে শেষের পরিচয়। এরপর হচ্ছে বৈকুণ্ঠের উইলের চরিত্রগুলো মনে রাখবেন। বৈকুণ্ঠ মজুমদার, গোকুল, তারপর হচ্ছে বিনোদ। ওকে, এইগুলো একটু মনে রাখেন। তো বৈকুণ্ঠের উইল যেটা, এটা আপনাদেরকে একটু বলি। বৈকুণ্ঠের উইলে মূলত বৈকুণ্ঠ মজুমদার, তিনি তার মানে দুই সন্তান ছিল, দুই সম্পর্কের বৈকুণ্ঠের উইল, মানে উইল তো আপনারা উইল তো সবাই বুঝেন, যে আমরা যেটাকে ডিড বলি, দলিল বলি, এরকম। তো তার দুই সন্তান ছিল, দুই সংসারে দুই সন্তান ছিল। একটা ছেলে ছিল খুব ভালো, আর একটা ছেলে ছিল নষ্ট। তো সে যাওয়ার আগে ওই যে ভালো ছেলে যে তার নামে সবকিছু উইল করে দিয়ে যায়। তো পরবর্তীতে ওই ছেলে মানে এই উইলের কারণে, সম্পর্কের কারণে, সম্পদের কারণে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা এখানে ফুটে ওঠে। তো বৈকুণ্ঠ মজুমদার একজন ব্যবসায়ী, ব্যবসার প্রতি তার যেমন আদর্শ তেমনি ভালোবাসা, খুব সৎ এবং স্বেচ্ছায় তিনি তার ধ্বংসপ্রাপ্ত মুদি দোকানকে বড় আড়তে পরিণত করেন। বৈকুণ্ঠের দুই ছেলে, প্রথম স্ত্রীর পক্ষে বড় ছেলে গোকুল এবং ছোট ছেলে বিনোদ। গোকুল অনেকটা বোকা, কিন্তু বাবা মা এবং ভাইয়ের প্রতি তার ভালোবাসা অনেক গভীর। পড়ালেখায় বিনোদ লেখাপড়া খুবই ভালো, কিন্তু বিনোদ স্বভাব চরিত্রে তার বাবা মা মোটেই সন্তুষ্ট না। তার বিশ্বাস এত কষ্টে সঞ্চিত সম্পদ বিনোদ আরাম আয়েশ করে ধ্বংস করে দিবে। তাই মৃত্যুর সময় তিনি স্ত্রী ভবানীর সম্মতি নিয়ে সমস্ত সম্পত্তি গোকুলের নামে উইল করে যান। সম্পদের সাথে সম্পর্কের উঠানামা নির্ভর করে। সম্পর্কের সাথে, এই যে একটা গুরুত্বপূর্ণ লাইন, সম্পদের সাথে সম্পর্কের উঠানামা কিন্তু নির্ভর করে।
সম্পদ আপনাকে যে বেশি সম্পদ দিবে আপনি তার কাছে ভালো, বা যদি কেউ আপনার সম্পদ কমাই দেয় 2 টাকা মেরে খায় তার সাথে আপনার সাথে সম্পর্ক খারাপ হবে, এটাই তো। সৎ ভাই এবং মায়ের সঙ্গে গোকুলের সম্পর্ক অবনতি হতে থাকে। বিনোদ আদালতে মামলা করে, স্ত্রী এবং শ্বশুরের পাল্লায় পড়ে গোকুল তার ভাইয়ের বিপরীতে অবস্থান নেয়। অর্থাৎ ভাইকেও স্ত্রী এবং তার শ্বশুর তাকে বুঝায় যে তোর ভাই তোর নামে মামলা করতে, যে সম্পদ তো তোমার, তুমি, তখন সে তার ভাইয়ের নামে আবার আদালতে অবস্থান নেয়। একসময় গোকুলের সৎমা ভবানীর ছেলে বিনোদের সাথে গোকুলের সংসার ত্যাগ করে। তো এই হচ্ছে মূলত ঘটনা। এরপর আসলে আমরা একটু দেখি গল্প সমূহ। এখানে একটা গল্পগুলো মনে রাখার একটা কৌশল দেওয়া আছে। তো গল্পগুলোর ভিতর রয়েছে রামের সুমতি, ছবি, একাদশী, সতী, বিলাসী। বিলাসী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাংলা সাহিত্যে, পুরো বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাই সবগুলো উপন্যাসের চরিত্র না, বিখ্যাত উপন্যাস যেগুলো, এগুলো চরিত্র মনে রাখলেই হয়, সবগুলো মনে রাখা লাগে না। বিলাসী যেটা, এটা বাংলা সাহিত্যে খুবই বিখ্যাত একটা খুবই হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাসে শেষ করে ওকে। তো যেখানে ছিলাম, তো বিলাসী এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বিলাসী হচ্ছে একটা নারী, সে হচ্ছে সাপুরে নারী এই বিলাসী। তো তার সাথে ঘটনাক্রমে এই মৃত্যুঞ্জয়ের কি হয়, মৃত্যুঞ্জয় তার হচ্ছে বিয়ে হয়। তো মৃত্যুঞ্জয় ছিল তার আত্মীয় স্বজন, বাপ মা বলে কেউই ছিল না, তার একটা জ্ঞাতি খুড়া ছিল, খুড়া মানে চাচা। এই চাচা মৃত্যুঞ্জয় নামে হেঁটে 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 গ্রামে হেঁটে হেঁটে মানুষের নামে মিথ্যা অপবাদ ছড়াতো। তখন মৃত্যুঞ্জয় যখন সাপুরে মেয়ে, সাপুরেরা কিন্তু নিচু শ্রেণীর একটা সাপুরে মেয়েকে যখন বিয়ে করে, তখন তার এই খুড়া মানে হচ্ছে চাচা, এই চাচা গ্রামে হেঁটে হেঁটে বললো যে মৃত্যুঞ্জয় নিচু শ্রেণীর মেয়েকে বিয়ে করছে, তার মানে তার জাত গেছে, এবং সে এই মেয়েকে বিয়ে করে তার হাতে ভাত খাইছে। যেহেতু সে এই বিলাসী নিচু শ্রেণীর মেয়ের হাতে ভাত খাইছে, এজন্য এটাকে তখন বলা হয় অন্ন পাপ। এটাকে কি বলা হয়? অন্ন পাপ। অর্থাৎ দেবী অন্নদা যে খাবার দেয়, সেই খাবার নিচু শ্রেণীর মানুষের হাত থেকে যদি খায়, সেটা হচ্ছে অন্ন পাপ। এভাবে গ্রামের মানুষকে সে ফুলাই তুলে, যে গ্রামে যদি এটার বিচার না থাকে তাহলে কি হবে। এইভাবে তখন মৃত্যুঞ্জয় সাপুরে এই বিলাসীকে নিয়ে বের হয়ে যায়। তখন মৃত্যুঞ্জয় যে আম কাঁঠালের বাগান ছিল সেটা দখল করে খুড়া। একটা সময় মৃত্যুঞ্জয় নিজেও সাপুরে হয়ে যায়, এবং বিলাসী এবং সে মিলে একটা সময় গিয়ে সাপুরে সাপ ধরতে গিয়ে এই মৃত্যুঞ্জয় কিন্তু মারা যায়। মৃত্যুঞ্জয় যখন সাপ ধরতে গিয়ে মারা যায়, তখন স্বামীর শোক সইতে না পেরে 7 দিনের মাথায় বিষ খেয়ে এই বিলাসীও কি করে, আত্মহত্যা করে মারা যায়। বুঝা গেছে? এরপর আসেন মহেশ, এটা তার গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, মহেশ উপন্যাস মনে রাখবেন। এরপর হচ্ছে স্বামী, পরেশ, বড় দিদি, মেজ দিদি, দুটা গুরুত্বপূর্ণ উপন্যাস। অনুরাধা, বিন্দুর ছেলে, এটা গুরুত্বপূর্ণ উপন্যাস। অবাগীর স্বর্গ গুরুত্বপূর্ণ উপন্যাস। কাশীনাথ গুরুত্বপূর্ণ উপন্যাস। মন্দির খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, সরি উপন্যাস না, দুঃখিত, বারবার ভুল বলছি, গল্প। এই গল্পগুলো অবশ্যই মনে রাখবেন, অবশ্যই গল্পগুলো মনে রাখবেন। এখানে দেখেন রামের সুমতি ছবি দেখে একাদশী বৈরাগীতে সতী, বিলাসী ও মহেশকে নিয়ে স্বামী পরেশের সঙ্গে মামলার ফল পায়। তারপর বড় দিদি ও মেজে দিদির অনুরোধে মানে কি? অনুরোধে মানে এই যে অনুরাধা, অনুরোধে মানে কি? অনুরাধা, এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। হ্যাঁ, অনুরোধে বিন্দুর ছেলে, অবাগীর স্বর্গ, কাশীনাথ মন্দির গেল, এবং মনে রাখতে পারেন। এরপর আসেন মন্দির। এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, এগুলো অলরেডি আমরা পড়ে আসছি। এই মন্দির এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই মন্দির ছোট গল্পের জন্য তিনি কুন্তলিন পুরস্কার পান, এবং এটা তার প্রথম মুদ্রিত ছোট গল্প, তার প্রথম মুদ্রিত, অর্থাৎ প্রথম মুদ্রণ হয়েছে এমন ছোট গল্প হচ্ছে মন্দির। পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে যে মন্দির ছোট গল্পের জন্য তিনি কোন পুরস্কার পান? উত্তর হচ্ছে কুন্তলিন পুরস্কার পান। মহেশ, এই মহেশ গল্পের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে গফুর। এই গফুর মূলত একটা গরু ছিল। তাহলে বঙ্কিমচন্দ্রের মহেশ গল্পের গফুর চরিত্রটি কি? উত্তর হচ্ছে এটা একটা গরুর চরিত্র। ঠিক আছে? বড় দিদি উপন্যাস, কিন্তু উপন্যাস হলো, এটাকে ছোট গল্পের হিসেবে, এটাকে ছোট গল্পের মধ্যেও ধরা হয়, বুঝছেন? মানে ছোট উপন্যাস আর কি। আচ্ছা, এবার মেজ দিদি, মামলার ফল, এগুলো। আচ্ছা, ক্লাস ভালো লাগতেছে বলেন তো? ক্লাসকে আপনারা এনজয় করতেছেন? ওকে। তো এখানে গল্পগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, যেগুলো অলরেডি আমরা পড়ে আসছি। এরপর তার নাটক, খুবই গুরুত্বপূর্ণ নাটকগুলো, 3 স্টার দিয়ে রাখতেছি। নাটকগুলো ভালো করে পড়বেন, নাটকগুলো খুবই ভালো করে পড়বেন, বুঝতে পারছি? আচ্ছা, তো খেয়াল করুন। তো নাটকগুলোর ভিতরে রয়েছে কি? ষোড়শী। এরপর রয়েছে কি? দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ, অর্থাৎ দেনা পাওনা উপন্যাসের নাটকে কনভার্ট করে নাম দিছে ষোড়শী। রমা, এরপর হচ্ছে বিজয়া। এটাকে এবার মনে রাখবেন, ষোড়শী রমার বিজয়, এবার মনে রাখতে পারেন। হ্যাঁ, ষোড়শী রমার বিজয়। এরপর প্রবন্ধ, নারীর মূল্য, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ। ওই যে বললাম নারীর মূল্য, নারীদেরকে নিয়ে লিখছেন, ক্লাসে আগেই বলছি। অনিলা দেবী, নারীর নাম দিয়ে তিনি এটা লিখছেন, কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে কি?
স্মৃতিকথা, ভারতীয় উচ্চ সঙ্গীত, স্বদেশ ও সাহিত্য, খুব গুরুত্বপূর্ণ এটা, স্বদেশ ও সাহিত্য। এরপর হচ্ছে সাহিত্য ও নীতি, সাহিত্যে আর্ট ও দুর্নীতি, তরুণের বিদ্রোহ, স্বরাজ সাধনায় নারী, শিক্ষার বিরোধ, অভিনন্দন, গুরু শিষ্য সংবাদ। এরপর হচ্ছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পুরস্কার দেন। এই পুরস্কারটা ঢাকা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় কত সালে? 1936 সালে। এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পুরস্কার পান 1923 সালে। ওকে, চলেন আমরা একটা কোশ্চেন সলভ করি। এখানে আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের আর তেমন কিছু দরকার নাই, আমরা একটু কোশ্চেন সলভে যাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি বলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কোশ্চেন গুলো সলভ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি বলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি বলেন? ছদ্মনাম উত্তর হচ্ছে অনিলা দেবী। পড়ছি না আমরা? ওকে, এরপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে সরকার বাজেয়াপ্ত করে? এটা কিন্তু পড়াইছিলাম আপনাদেরকে। একটা পলিটিক্যাল উপন্যাস ছিল বা রাজনৈতিক উপন্যাস ছিল, সেই রাজনৈতিক উপন্যাস কোনটা বলেন? তাহলে কোন উপন্যাসটা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে বলেন তো? কোশ্চেন কিন্তু সলভ করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। আমি কিন্তু কোশ্চেন মানে আপনি রেখে দেওয়ার জন্য আমি কিন্তু কোশ্চেন। প্রবন্ধ আর গল্পের মধ্যে পার্থক্য কি? খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। প্রবন্ধ আর গল্পের মধ্যে পার্থক্য কি একটু ক্লিয়ার করে দিই। দেখেন, প্রবন্ধ হচ্ছে যেখানে লেখক জ্ঞান গম্ভীর আলোচনা করে, সেটা হচ্ছে প্রবন্ধ। আর গল্প হচ্ছে যেখানে চরিত্র থাকে, কাহিনী থাকে। যেমন বিলাসী, এখানে দেখেন একটা কাহিনী আছে, হ্যাঁ, এখানে চরিত্র আছে, মৃত্যুঞ্জয়, বিলাসী, খুরা। কিন্তু প্রবন্ধ যেটা, এটা আমি আমার মতো করে লিখছি। আমি লিখলাম যে যুবকদের অধপতন, এটা নিয়ে আমি লিখলাম যে যুবকদের অধপতনের কারণে এটা তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, এই করতেছে, ফেসবুকের কারণে, ইন্টারনেটের কারণে তারা এটা হচ্ছে রচনা টাইপের, যেটা যেখানে কোনো কাহিনী থাকে না, কিছু থাকে না, জাস্ট একটা জ্ঞান গম্ভীর আলোচনা লিখে। আর্টিকেল পড়েন না, পত্রিকার আর্টিকেল, এগুলো হচ্ছে কি প্রবন্ধ। আশা করি বুঝতে পারছেন। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে পথের দাবি। 24 BCS 22 BCS এর প্রশ্নটা আসছে। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে তো একটু আগে পড়ছেন, 23 BCS আসছে। তাহলে উত্তর কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবেন, পথের দাবি কিন্তু পলিটিক্যাল উপন্যাস, মানে রাজনৈতিক উপন্যাস, অর্থাৎ রাজনীতির প্রেক্ষাপটে উপন্যাসটা লেখা, বা রাজনীতি, এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে পলিটিক্স বা রাজনীতি। এরপর বলছে কোনটি সঠিক? গোরা নাট্যগ্রন্থ, বিদ্রোহী কাব্যগ্রন্থ, পথের দাবি উপন্যাস। তাহলে উত্তর হচ্ছে কি পথের দাবি। এটা কি ডেফিনেটলি উপন্যাস। এরপর বলছে রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে? তো উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর আসলে আমরা দেখি যে অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? এটা আমরা ক্লাসে প্রথমেই পড়ছি, বুঝছেন? কোন কোন চরিত্রগুলো গুরুত্বপূর্ণ? এটা আমাদের যে বাংলাভাষ বই আছে, বইটা অর্ডার দিবেন। বইটা অর্ডার দিয়ে এই যে আজকে যা পড়াইছে ওখান থেকে, বই থেকে ওই কোশ্চেন গুলোই সলভ করবেন। দেখবেন যে প্রিভিয়াস চরিত্র থেকে কোন কোন চরিত্রগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, যেগুলো থেকে প্রশ্ন আসে ডেফিনেটলি ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। এরপর আসেন, শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? বড়দিদি, বিন্দুর ছেলে, রামের সুমতি, বৈকুণ্ঠের উইল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটা বলেন? পড়ছিলেন? পড়ছিলেন? পড়ছিলেন কিনা বলেন? পড়ছিলেন? পড়ার তো কথা, তাই না? এই যে দেখেন এখানে আপনারা এগুলো পরে আসার কথা কথা কথা। কই গেলাম? হারাই ফেলাইলাম নাকি? ক্লাস একটু বড় হইলেও ক্লাসে থাকেন, হ্যাঁ, ক্লাস ইয়ে করেন না, ক্লাস পুরোটা ক্লাসেই থাকেন। ক্লাসে থাকলে আলটিমেট আপনারই লাভ। এই যে দেখেন এখানে, হ্যাঁ, তাহলে বড় দিদি উপন্যাস, এই যে প্রথমেই পড়ে আসি বড় দিদি উপন্যাস, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করলাম অলরেডি। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র প্রথম উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে কি বড় দিদি। ওকে, এরপর দেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট পুরস্কার কোন বিশ্ববিদ্যালয়? তাহলে ডিলিট পুরস্কার দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর জগত্তারিণী পুরস্কার হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, মনে রাখেন, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস? গৃহদাহ, শেষ প্রশ্ন, পথের দাবি, দত্তা। অলরেডি অনেকবার এই কোশ্চেনটা আমরা পড়ছি। তাহলে কোনটা রাজনৈতিক উপন্যাস বলেন তো? উত্তর হচ্ছে পথের দাবি, এটা কিন্তু রাজনৈতিক উপন্যাস। ওকে, শেষ প্রশ্ন উপন্যাসটি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর হচ্ছে নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক।
তাহলে আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়ছি এগুলো কিন্তু নাটক, সবগুলোই কি নাটক, তাই না? আচ্ছা, নাটক আমরা দেখছি যে তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন। আমরা উপন্যাস পাইছি, কিছু নাটক পাইছি, বিজয়া, ষোড়শী, রমা। তো তিনি সঙ্গীত, তার কোনো সঙ্গীত পাই নাই। গীতিকার, তিনি কোনো গান লিখেন নাই, চিত্রশিল্পীও ছিলেন না, তার মানে তিনি নাট্যকার ছিলেন। তিনি ঔপন্যাসিকও ছিলেন, কিন্তু ঔপন্যাসিক তো আমাদের অপশনে নাই, তার মানে উত্তর হচ্ছে কি নাট্যকার। ওকে, তাহলে আশা করি আপনাদেরকে জিনিসগুলো বুঝাইতে পারছি। এইবার আসেন ভাইয়া, আমরা একটুখানি যদি চলে যাই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোচনায়। ওকে, আমরা চলে যাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোচনায়। ওকে, সো চলেন এইবার আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আরেক বিখ্যাত সাহিত্যিক, তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা তাকে নিয়ে আলোচনা করব। তো আসেন আমরা কথা না বাড়াই, সরাসরি আলোচনায় চলে যাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন 26 জুন 1838-এ তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ? 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। অনেক সময় সাহিত্যিকদের অনেক সময় দেখা যায় যে তাদের গ্রাম, কোন গ্রামে জন্মগ্রহণ করছেন, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো তার যেই ভাই ছিলেন, সেই ভাই একজন বিখ্যাত ভ্রমণ সাহিত্যকার ছিলেন। তার নাম ছিল সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, বাংলা সাহিত্যে তিনি উল্লেখযোগ্য। তার মা, তিনি হচ্ছেন তার মায়ের বাবার তৃতীয় সন্তান, এবং তার যেই স্ত্রী ছিল তার নাম ছিল রাজলক্ষ্মী দেবী, এবং তিনি হচ্ছেন বহুমূত্র রোগ, এই রোগে আক্রান্ত হয়ে তিনি হচ্ছে মারা যান। আরেকটা জিনিস মনে রাখবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন। বর্তমানে আমরা যেটাকে অ্যাডমিন ক্যাডার বলি, বা প্রশাসনে যারা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু পেশায় একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। এটা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, একটু পরে এই কোশ্চেনটা পাবেন। তো এরপর আসেন আমরা পরে যাই, এরপর দেখি তার শিক্ষা জীবন। এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য যেটা গুরুত্ব, এই যে দেখেন এখানে শিক্ষা জীবনের ভিতরে দেওয়া আছে যে তিনি ব্রিটিশ সরকারের ডেপুটি কালেক্টর পদে ছিলেন, যেটাকে আমরা বর্তমান ম্যাজিস্ট্রেট বলি, এই পদে তিনি ছিলেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম গ্রাজুয়েট ছিলেন তিনি। মানে সর্বপ্রথম গ্রাজুয়েট বলতে সর্বপ্রথম ধাপে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন। তার সেই বিখ্যাত যেই পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা, বতে বঙ্কিম বতে বঙ্গদর্শন, মনে রাখতে পারবেন? ঠিক আছে, যিনি নাটক রচনা করেন, ঠিক আছে, অভিনয় করেন যিনি, তাকেও বলা যেতে পারে, বাট এখানে বুঝেছে যিনি নাটক লিখেন, রচনা করেন। আচ্ছা, এইবার দেখেন আমরা একটু দেখি। তো কথা হচ্ছে এখানে দেখেন, খেয়াল করে দেখেন, আমরা একটুখানি যদি দেখি যে তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন। উত্তর হচ্ছে বঙ্গদর্শন। আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাস শেষ করে কল দিচ্ছি। যেখানে ছিলাম, তো তিনি কি ছিলেন, তার কোন পত্রিকার সম্পাদক? বতে বঙ্কিম বতে বঙ্গদর্শন, শেষ, এটা মনে রাখবেন। এবার আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের ইংরেজ ঔপন্যাসিক ওয়াল্টার স্কট তার অনুসরণে বা তার আদর্শ অনুসরণে তিনি লিখতেন। এজন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলার স্কট। তাকে কি বলা হয়? বাংলার স্কট, এটা মনে রাখবেন। তো তিনি মোট 14টি বিখ্যাত উপন্যাস লিখেছেন। এক নজর আমরা সেই উপন্যাসগুলো একটু দেখি। এই উপন্যাসগুলোর ভিতরে অনেকগুলো উপন্যাস রয়েছে, যেগুলো একটু বলি, এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বেন। সবই গুরুত্বপূর্ণ আসলে। স্পেশালি গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, মৃণালিনী, এরপর হচ্ছে রজনী, বিষবৃক্ষ, তারপর হচ্ছে চন্দ্রশেখর, ইন্দিরা, যোগলাঙ্গরীয়, রাধারানী, আনন্দমঠ, খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, দেবী চৌধুরানী, সীতারাম, খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, এরপর হচ্ছে রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল। দেখছেন, বৈকুণ্ঠের উইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আসলে আমরা একটু দেখি তার যে উপন্যাসগুলো, তার মধ্যে রাজনীতিক, বঙ্কিমচন্দ্রের রাজনীতিক বা দেশত্ববোধক ত্রয়ী উপন্যাস মানে যে উপন্যাসের 3টা খণ্ড থাকে আর কি। তার ভিতরে এই যে আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। আর তার যে সামাজিক উপন্যাস ছিল তার ভিতরে ছিল রজনী, বিষবৃক্ষটা ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু সামাজিক উপন্যাস, কৃষ্ণকান্তের উইল। আর সংক্ষিপ্ত আকার উপন্যাস লিখেছেন ইন্দিরা, রাধারানী, যোগলাঙ্গরী, এগুলা। আসেন আমরা একটু ডিটেলস আলোচনা করি। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাস, 1865 সাল। এই 1865 সাল মানে রচনা না, মানে 1865 সালে প্রকাশিত হয় সেটা। তার স্লাইড গুলো ধীরে ধীরে চেঞ্জ করে নোট করতে সুবিধা হতো। আপনি তো আসলে ক্লাসে নোট করতে পারবেন না, যেগুলো খুব ইম্পর্টেন্ট ওগুলো নোট করবেন, সব তো আপনি নোট করতে পারবেন না। আচ্ছা, এবার আসুন, দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যে রচিত প্রথম সার্থক এবং আধুনিক উপন্যাস, অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র
আলালের ঘরে দুলাল এই উপন্যাসটা লিখেছেন, এটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, কিন্তু এই উপন্যাসটা সার্থক ছিলেন না। যদি বলা হয় বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি বা বাংলা সাহিত্যে প্রথম আধুনিক উপন্যাস কোনটা, সেক্ষেত্রে উত্তর হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি? এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি? দুর্গ প্রধানের কন্যা। আমরা একটু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার গুলো একটু দেখি। তার ভিতরে রয়েছে রাজা বীরেন্দ্র সিং এবং তার স্ত্রীর নাম হচ্ছে বিমলা এবং তার কন্যার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। ওকে, তো দুর্গেশ নন্দিনী দেখতে যথেষ্ট সুন্দর ছিলেন, অনেক বেশি সুন্দর ছিলেন। ওকে, দুর্গেশ নন্দিনী তিলোত্তমা আর কি, মানে তার ইয়ের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী তিলোত্তমা। তো জগৎ সিংহ একবার ঘটনাক্রমে এই দুর্গেশ নন্দিনী বা তিলোত্তমাকে দেখে তার প্রেমে পড়েছেন। তো সেখান থেকে আসলে তাদের যেই দুজনের যেই প্রেম সেটা নিয়েই আসলে উপন্যাসটা আসলে লেখা হয়েছে। আমরা একটু যদি দেখি এটার কাহিনীটা একটুখানি আপনাদেরকে যদি দেখি, যেমন উপন্যাসটি শুরু হয় দুর্গেশ নন্দিনী উপন্যাসের কাহিনী। উপন্যাসটি শুরু হয় মানসিংহের পুত্র জগৎ সিংহের যাত্রা দিয়ে। জগৎ সিংহ মান্দারণ যাত্রাকালে ঝড়ের মুখোমুখি হয়, শৈলেশ্বরের মহাদেবের মন্দিরে আশ্রয় নেয়। অর্থাৎ সেখানে তিনি একটা মন্দিরে আশ্রয় নেন, ঝড়ের মুখে পড়ে সেই মন্দিরে পূজা করতে গিয়ে ঝড়ের কবলে আটকা পড়েন মান্দারণ দুর্গপতি জয়ধর সিংহের পুত্র মহারাজ বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ও তার কন্যা দুর্গেশ নন্দিনী তিলোত্তমা। তাহলে বুঝতে পারতেছেন নায়ক নায়িকার সুন্দর ঘটনা ঘটার প্রথম কাজ হয়ে গেছে। একই জায়গায় ঝড়ের কারণে একজন আটকে গেছেন, আরেকজন কি করছে সেখানে পূজা করতে গিয়ে তারাও আটকে গেছেন ঝড়ের কারণে। বুঝছেন? সার্থকের ক্রাইটেরিয়া কি? কেন আলালের ঘরে দুলাল? সার্থকের ক্রাইটেরিয়া হচ্ছে সার্থক উপন্যাস, তার এটা জানতে হলে উপন্যাসের সংজ্ঞা জানতে হবে, উপন্যাসের বৈশিষ্ট্য জানতে হবে। উপন্যাসের সংজ্ঞা, উপন্যাসের বৈশিষ্ট্য এগুলোর উপর ডিপেন্ড করে এই সার্থক হয়। বুঝছেন? আচ্ছা, তো ঘটনাচক্রে বিমলা ও তার কন্যা দুর্গেশ নন্দিনী তিলোত্তমার সঙ্গে জগৎ সিংহের সাক্ষাৎ হয়। তারা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখা সত্ত্বেও জগৎ সিংহ ও তিলোত্তমা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। পরবর্তীতে পাঠান সেনাপতি ওসমান খাঁ কৌশলে মান্দারণ দুর্গ অধিকার করে, মান্দারণ যে দুর্গ এটা অধিকার করে বীরেন্দ্র সিংহ এবং তার স্ত্রী কন্যা তিলোত্তমাকে বন্দী করে, জগৎ সিংহকে বন্দী করে। অর্থাৎ এখানে আরেকজন রাজা এসে সে কি করে, ওই যেই মন্দির সেটা দখল করে এবং এদেরকে, এই মন্দিরে যারা ছিল তাদেরকে কি করে, তাদেরকে আটকে রাখে। বন্দী অবস্থায় জগৎ সিংহকে সেবা যত্ন করে কতলু খায়ের কন্যা আয়েশা, এই আয়েশাটা হচ্ছে সাইড ক্যারেক্টার। যখন বন্দী ছিল তখন এই যে এখানে তাকে কি করে, তাকে সুস্থ করে তোলে বা তাকে সেবা যত্ন করে আয়েশা জগৎ সিংহকে মুক্ত করার জন্য নানা চেষ্টা চালায় এবং আয়েশা জগৎ সিংহের প্রেমে পড়ে যায়, কিন্তু জগৎ সিংহ আয়েশাকে ভালোবাসতো না। এরপর বিচারের রায়ে পাঠান নবাব বীরেন্দ্র সিংহকে হত্যা করে কিন্তু জগৎ সিংহকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ বীরেন্দ্র সিংহকে মেরে ফেলে কিন্তু জগৎ সিংহকে বাঁচিয়ে রাখে। প্রতিশোধে বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা পাঠান নবাব কতলু খাঁকে হত্যা করে, অর্থাৎ তার স্বামীকে হত্যা করছে, সে আবার কতলু খাঁকে হত্যা করে। পাঠানেরা কুমার জগৎ সিংহের মাধ্যমে দিল্লীশ্বরের সঙ্গে সন্ধি করে, অন্যদিকে কতলু খায়ের কন্যা আয়েশা জগৎ সিংহের প্রেমে পড়েন। আয়েশার প্রণয়ী পাঠান সেনাপতি উসমান একথা জানার পর ক্ষোভে কুমার জগৎ সিংহের সাথে দ্বন্দ্বে যুদ্ধে লিপ্ত হয়। অর্থাৎ কুমার জগৎ সিং যে ছিল আয়েশারকে সে আবার পছন্দ করতো, সেনাপতি উসমান তাকে আবার পছন্দ করতো। এটা জানার পরে জগৎ সিংহের সাথে আবার ওসমানের সাথে একটা যুদ্ধ হয়। এরপর মান্দারণ আবার স্বাধীন হয়। দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বরাজ মানসিংহের মহারানী বিমলার হাতে রাজ্য হস্তান্তর করে। ধুমধামে সাথে জগৎ সিংহ দুর্গেশ নন্দিনী তিলোত্তমার মিলন ঘটে। অন্যদিকে আয়েশা আত্মহত্যা করতে গিয়ে শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল ঘটনাক্রমে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ইতিহাস আশ্রিত, মানে ইতিহাসের কিছু কিছু ক্যারেক্টার এই উপন্যাসগুলোতে পাওয়া যায়। বুঝাইতে পারছি? ওকে, এরপর আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ উপন্যাস এখানে যেটা পড়ি নাই, সেটা হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাস। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটা? উত্তর হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, দ্বিতীয় উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। তো এইটার নায়ক ছিল নবকুমার এবং এটার নায়িকা ছিল কপালকুণ্ডলা। তো নবকুমার একবার সমুদ্র সঙ্গমে যায়, মানে সমুদ্র দেখতে গ্রামের মানুষদের সাথে যায়। সেখানে ঘটনাক্রমে যখন তারা রান্না করার জন্য নবকুমার হচ্ছে লাকড়ি সংগ্রহ করতে যায়, তখন দেখে যে অনেক জোরে সমুদ্রের গর্জন, ঢেউ আসতেছে। এই ঢেউয়ের আগে তারা যদি যেতে না পারে তাহলে এখানে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য নবকুমার গেছে লাকড়ি আনার জন্য বন থেকে, আর এদিকে গ্রামের মানুষ যারা তারা সামনে সমূহ বিপদ দেখে, নবকুমার আসতেছে না দেখে তারা নৌকা নিয়ে চলে গেছে। নবকুমার তো পড়ছে মহা বিপদে। এই ঘন জঙ্গলের মধ্যে সে কি করবে?
কিছুই করার নাই, এবার দেখে যে রাতের বেলায় দেখে যে নিভু নিভু আলো, পাহাড়ের উপরে আলো জ্বলতেছে, সেখানে গিয়ে দেখে এক যোগীর সাথে, তার নাম হচ্ছে কাপালিক। এই কাপালিকের সাথে তার সাথে দেখা হয়। কাপালিক তাকে নবকুমারকে খাইতে দিল, পড়তে ঘুমাইতে দিল, তাকে ফল খাইতে দিল। নবকুমার তো বেজায় খুশি। একটা সময় নবকুমার বুঝতে পারলো এই যে কাপালিক আছে সে মূলত নবকুমারকে দেবীর নামে বলি দিবে। অর্থাৎ এই নবকুমার, এই কাপালিকের কাজ হচ্ছে মানুষ পেলে সে এটা বলি দিবে, দেবতার নামে সেটা বলি দিবে, মানুষকে হত্যা করবে। কপালকুণ্ডলা নবকুমার বুঝতে পেরে সে তার জীবন নিয়ে সে পালিয়ে বের হয়ে চলে আসে। এরপর দেখতে দেখতে তার সাথে সেই বনের মধ্যে দেখা হয় কপালকুণ্ডলার সাথে। বলে রাখি, কপালকুণ্ডলা সাধারণ কোনো মেয়ে না, তার মানে কি অসাধারণ মেয়ে সেটাও না। কপালকুণ্ডলা এমন মেয়ে যে তার ছোট থেকে বড় হয়েছে সে গ্রামে। বাস্তবিক মেয়ে যেমন হবে সে তেমন ছিল না। তার কাছে ছিল গাছে উঠা, তার কাছে ছিল ফল পাড়া, ফল পেরে খাওয়া, তার কাছে ছিল গ্রামে জঙ্গলে, ঘন জঙ্গলে ঘুরে বেড়ানো, এটা ছিল তার কাজ। তখন কপালকুণ্ডলা ঘন জঙ্গলের মধ্যে নবকুমারকে দেখে বলে, পথিক তুমি পথ হারাইয়াছো। নবকুমার বুঝতে পারে, কপালকুণ্ডলা নবকুমারকে দেখে বুঝতে পারে যে এই নবকুমার পথ হারাই জায়গাতে আসছে, তাহলে এই গহীন জঙ্গলে আসার কথা না। বলে, পথিক তুমি পথ হারাইয়াছো। পরীক্ষাতে প্রশ্ন আসে, পথিক তুমি পথ হারাইয়াছো কোন উপন্যাসের উক্তি? উত্তর হচ্ছে কপালকুণ্ডলা। তো ঘটনাক্রমে সেখানে এই নবকুমারের সাথে কপালকুণ্ডলার বিয়ে হয়, এবং কপালকুণ্ডলাকে নবকুমার যখন তার বাড়িতে নিয়ে আসে তখন সেখানে যে সংসার জীবন তার কাছে অতিষ্ঠ লাগে, তার কাছে বোরিং লাগে, কারণ সে তো এইভাবে সংসার বাধা ধরা সংসার করতে সে অভ্যস্ত নয়, সেই বাধা দ্বারা সংসার করতে সে অভ্যস্ত নয়। এবং নবকুমারের প্রথম স্ত্রী, তার নাম ছিল মতি বিবি। যদিও মতি বিবির সাথে তার সাথে সম্পর্ক ছেদ হয়ে গেছে, মতি বিবি পরবর্তীতে আবার নবকুমারের কাছে আসতে চায় এবং কপালকুণ্ডলাকে সে তখন আর সহ্য করে না। এইভাবে মূলত উপন্যাসে যেই ঘটনা, সেই ঘটনাগুলো আমাদের এই উপন্যাসে উঠে আসছে। তো যাই হোক, এরপর আমরা একটুখানি চলে যাই আমাদের মৃণালিনী উপন্যাসের দিকে। আমরা একটু যাই। মৃণালিনী উপন্যাস হচ্ছে, এখানে তুর্কি আক্রমণের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে আমরা বঙ্কিমে শরৎচন্দ্র সাহিত্যের অধিকাংশ জায়গাতে আমরা দেখছি কি যে একটু মানে প্রেম পরকীয়া, আর বঙ্কিমের অনেকগুলো সাহিত্যে ইতিহাসের ক্যারেক্টার গুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এরপর আমরা দেখি, এবং এটা দীনবন্ধু মিত্রকে এটা হচ্ছে উৎসর্গ করেন। এরপর আমরা দেখি বিষবৃক্ষ। বিষবৃক্ষ উপন্যাসে মূলত দেখা যায় যে চরিত্রগুলো ছিল তার ভিতরে প্রথম চরিত্র সে নাগেন্দ্রনাথ। ঠিক আছে, এবং নাগেন্দ্রনাথ, তারপর হচ্ছে কুন্ধনন্দিনী, তারপর হচ্ছে সূর্যমুখী, এবং আরেকটা চরিত্র রয়েছে তার নাম হচ্ছে তারাচরণ। তো আমরা দেখি যে নাগেন্দ্রনাথ আর হচ্ছে এখানে ঘটনাটা দেওয়া আছে, সূর্যমুখী নাগেন্দ্রনাথ কুন্ধনন্দিনীকে বিয়ে করে নাগেন্দ্রনাথ। হ্যাঁ, ওকে। তো আমরা একটুখানি যদি দেখি এখানে ক্যারেক্টার গুলা আপনাদেরকে একটু বলি। একটা মিনিট জাস্ট একটা মিনিট, ইম্পর্টেন্ট কল আসছে, প্লিজ আমাকে একটু জাস্ট 1 মিনিট। ওকে, তো যেখানে ছিলাম, তো আমরা দেখি যে এই বিষবৃক্ষ উপন্যাসটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু সংক্ষেপে একটু বলি। বিষবৃক্ষ উপন্যাসের ভিতরে দেখা যায় যে নাগেন্দ্রনাথ সে এবং তার স্ত্রী যে সূর্যমুখী, তারা একবার ঘটনাক্রমে গিয়ে তারা একটা অনাথ মেয়েকে তারা আশ্রয় দিয়েছে, তার নাম হচ্ছে কুন্ধনন্দিনী। আশ্রয় দিয়েছে, কুন্ধনন্দিনী যথেষ্ট সুন্দর ছিল। তো এই কুন্ধনন্দিনীকে একটা সময় নগেন্দ্রনাথ এবং সূর্যমুখী তারা বোনের মতোই দেখতে, তারা তাকে বিয়েও দিয়েছে, যার সাথে তার নাম হচ্ছে কি তারাচরণ। তার সাথে বিয়ে দেওয়ার পরে তার স্বামী অর্থাৎ কুন্ধনন্দিনীর স্বামী মারা যায়। তখন কুন্ধনন্দিনী তো আপন বলে কেউ নাই, কুন্ধনন্দিনী আবার আসে নগেন্দ্রনাথ আর সূর্যমুখীর ঘরে। এবার নাগেন্দ্রনাথ সে কি করে, কুন্ধনন্দিনীকে সে ভালো করে খেয়াল করে। তার চোখের সামনে দিয়ে যখন কুন্ধনন্দিনী যখন উঠা বসা করে তখন তার স্ত্রীকে তার আর ভালো লাগে না, স্ত্রীর সাথে তার সম্পর্ক আস্তে আস্তে খারাপ হচ্ছে। তার স্ত্রী সূর্যমুখী সেটা বুঝতেছে, কারণ তার মন চিত্ত এখন কুন্ধনন্দিনীকে পাওয়ার জন্য। একেবারে অস্বাভাবিক কিছু না। আপনার সামনে যদি আপনার বউ থাকে, আবার যদি শালীও থাকে, শালী যদি মোটামুটি বই থেকে বেশ সুন্দর হয়, তো শালীর দিকে নজর যাওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিছু? কিন্তু নাগেন্দ্রনাথ সেটা নিজেকে কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে নাই। এবং সূর্যমুখী বুঝতে পারে যে নাগেন্দ্রনাথের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে এবং কুন্ধনন্দিনীকে সে আসলে পেতে চায়। যখন কুন্ধনন্দিনী তার সামনে আসে কোনো কারণবশত সে কুন্ধনন্দিনীর সামনে থেকে উঠে চলে যায়, সূর্যমুখী এটা বুঝতে পারে। তখন তার স্বামীর চিত্ত পূরণ করার জন্য সে সিদ্ধান্ত নেয় কুন্ধনন্দিনীকে বিয়ে দিবে। যদিও প্রথম দিকে নাগেন্দ্রনাথ রাজি হয় নাই, পরবর্তীতে কুন্ধনন্দিনীকে সে বিয়ে করে। বিয়ে করার পরে তারপর সূর্যমুখী চলে যায়
হ্যাঁ, এই সংসারে সে আর থাকতে চায় না, তার স্বামীর চিত্ত পূরণ করে সে বের হয়ে যায়। বের হয়ে যায় এই কারণে, কারণ দুনিয়ার কোনো মেয়ে চায় না তার স্বামী আরেক জনকে নিয়ে থাকবে, তখন এটা কেউ সহ্য করে না, সে বের হয়ে চলে গেল। এবার নাগেন্দ্রনাথ সেই যে সূর্যমুখী চলে গেল, তার প্রতি যে ভালোবাসা এটা সে এবার অনুভব করতে শুরু করলো। সে কুন্ধনন্দিনীর মধ্যে প্রকৃত সুখ সে খুঁজে পাচ্ছে না, কুন্দনন্দিনীর মধ্যে সে প্রকৃত সুখ খুঁজে পাচ্ছে না। কুন্দনন্দিনীকে সে পাওয়ার জন্য যেটা ছিল সেটা হচ্ছে তার একমাত্র, যেটা ভালোবাসা না। আপনি একটা রাস্তায় একটা সুন্দরী মেয়েকে দেখলে আপনার মনে অনেক কিছু চাইবো, এটা স্বাভাবিক, কিন্তু ঘরে বউয়ের সাথে আপনার মন, বউরে ভালো লাগুক না লাগুক, বউয়ের প্রতি কিন্তু একটা ভালোবাসা কাজ করে, তাই না? যে আমি বিয়ে করি না, আমি জানি না, যারা বিয়ে করছে না, বইয়ের প্রতি কিন্তু একটা ভালোবাসা কাজ করে। বইয়ের থেকে সুন্দর আরেকটা মেয়ে দেখলে সেটা আরেকটা ফিলিংস কাজ করে, কিন্তু বইয়ের প্রতি কিন্তু একটা ভালোবাসা কাজ করে। সেই ভালোবাসাটা যখন সে কুন্দনন্দির মধ্যে পাচ্ছে না, এবার সে বের হয়ে যায় সূর্যমুখীর খোঁজে। তখন সূর্যমুখী একটা মন্দিরে আশ্রয় নেয়, একটা আশ্রমে আশ্রয় নেয়, সে আশ্রমে আগুন লেগে একটা সময় সূর্যমুখী মারা যায়। তো এই হচ্ছে আমাদের বিষবৃক্ষ উপন্যাসের কাহিনী। এরপর হচ্ছে রজনী উপন্যাস রয়েছে, এরপর হচ্ছে ইন্দিরা উপন্যাস রয়েছে, এগুলো একটু পড়বেন। এখানে আর তেমন গুরুত্বপূর্ণ আর কিছু নাই, আমরা এরপর আলোচনাতে যাই। তো এরপর হয়েছে যুগলাঙ্গরী ও রাধারানী চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল, এগুলো একটু পড়বেন। এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছুই আমরা নাই। রাজসিংহ, এরপর হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ হচ্ছে 76-এর যে মনন্তর, এই আনন্দমঠের মধ্যে সেটা পাওয়া যায়, এটা একটু পড়বেন। আর এই যে রাজসিংহ, এটা ঐতিহাসিক উপন্যাস, এটা একটু মনে রাখবেন যে রাজসিংহ এটা একটা ঐতিহাসিক উপন্যাস। এরপর হচ্ছে দেবী চৌধুরানী, এটাও ঐতিহাসিক উপন্যাস। সীতারাম, এটা হচ্ছে তার সর্বশেষ উপন্যাস। আর তার প্রবন্ধ যেগুলো রয়েছে, প্রবন্ধগুলো মনে রাখার, যে সাধক লোকের বিবিশ্রী, এটা দিয়ে আপনি উপন্যাসগুলো মনে রাখতে পারবেন। সামান্য হচ্ছে সাম্য, ধর্মতত্ত্ব অনুশীলন, কৃষ্ণ চরিত্র, এগুলো হচ্ছে প্রবন্ধ, লোক রহস্য বা প্রবন্ধ গ্রন্থ, বিবিধ সমালোচনা, বিজ্ঞান রহস্য। তো বিজ্ঞান রহস্য যেটা, এটা একটু ভালো করে পড়বেন, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। এখানে একটু ডিটেলস দেওয়া আছে, আমরা আর এইদিকে না যাই। তার যে বিখ্যাত উক্তিগুলো রয়েছে, যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, এটা কুপাল কুণ্ডলা উপন্যাসের। পথিক তুমি পথ হারাইয়াছ, এটাও কোপাল কুণ্ডলা। প্রদীপ নিভিয়া গেল, এই তিনটা উপন্যাস মাস্ট আপনি মনে রাখবেন। প্রদীপ নিভিয়া গেল, প্রদীপ নিভিয়া গেল, আমি অবিশ্বাসী নহি, এটা থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসছে। বাবা কার ক্ষেতের দান খেয়েছি যে আমাকে এর ভিতরে পুরিলে, কমলাকান্তের দপ্তর থেকে এটা না। আসলে আমরা কোশ্চেন সলভ করি। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? বাংলায় আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? বাংলায় আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? বাংলায় আধুনিক উপন্যাসের প্রবর্তক তো কে ছিলেন? দুর্গেশ নন্দিনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, আচ্ছা, এরপর দেখেন, কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এইচএসসি তে এটা আগে পাঠ্য ছিল, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখন পাঠ্য নাই, এখন প্রশ্ন আসার। প্রদীপ নিভিয়ে গেল, একটু আগে পড়াইছি। পথিক তুমি পথ হারাইছো, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। তারপর কি প্রদীপ নিভিয়ে গেল, এই তিনটা গুরুত্বপূর্ণ উক্তি, এগুলো ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে। তাহলে প্রদীপ নিভিয়ে গেল, এটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোপাল কুণ্ডলা থেকে নেওয়া। ওকে, আচ্ছা, এরপর দেখেন কোপাল কুণ্ডলা কোন প্রকৃতির? এটা হচ্ছে রোমান্টিক। কোপাল কুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম রোমান্সমূলক উপন্যাস, পুরো বাংলা সাহিত্যে প্রথম রোমান্সমূলক উপন্যাস বাংলা সাহিত্যে, এটা নিশ্চয়ই বলছি। বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস কোপাল কুণ্ডলা। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর দেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? কুন্ধনন্দিনী, তাই না? পড়ছি না একটু আগে, কুন্ধনন্দিনী। 33 বিসিএস আসছে। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? উত্তর কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সব পারবেন, সব পড়াই দিছি। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কে? এই যে ক্লাসের প্রথমেই বলছি, দেখছেন যেগুলো বলি ওগুলো থেকে, যে গ্রামের নাম থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, তার উত্তর কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর হচ্ছে কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক, পড়াইছিলাম না? রোহিণী কোন উপন্যাসের চরিত্র? এগুলো সব আপনাদেরকে সব দেখবেন যে আপনি যখন প্রশ্ন সলভ করতে যাবেন। এই যে সাহিত্য সম্রাট, ও এটা যে সাহিত্য সম্রাট, তার উপাধি কি? তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্রের উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। সবই পড়াইছি। তিলোত্তমা কোন উপন্যাসের চরিত্র? পড়ে আসছেন না? দুর্গেশ নন্দিনী, সব পড়াইছি। ওকে, তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো একটুখানি জানিয়ে দেন। আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে। চেষ্টা করেছি বঙ্কিমচন্দ্র এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুজন সাহিত্যিককে নিয়ে এবং ভাবে আলোচনা করার জন্য, যাতে এরপর আপনাদের পরীক্ষাতে এই দুজন সাহিত্যিক থেকে যেভাবেই প্রশ্ন আসুক আশা করি আপনি ইনশাল্লাহ আনসার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। শেষ করছি। আল্লাহ হাফেজ।